দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা। শুরুতেই আজকে একটা পরিসংখ্যান দিয়ে শুরু করতে চাই। চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের প্রথম ৭ মাসের পরিসংখ্যান এটি। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৩৬৩টি পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে ৩২২ জনের মৃত্যু হয়েছে আর আত্মহত্যা ১১৪ জনের। এই তথ্য আইন ও সালিশ কেন্দ্রের। কিন্তু কি ব্যবস্থা নেয়া হলো এরপরে আইনিভাবে বা রাষ্ট্রীয়ভাবে বা পারিবারিকভাবে নতুনভাবে এই সমস্যার সমাধানের কোনো চেষ্টা চোখে পড়ছে কিনা, এইসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার বিষয়ে পারিবারিক নির্যাতন রোধে আমাদের করণীয় কি? সঙ্গে আছেন একজন আলোচক। আমন্ত্রণ প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর রাশেদা রওনক খান। আপনাকে স্বাগত। আমি শুরুতে একটা পরিসংখ্যান দিয়েছি, তাতে আপনি জেনেছেন যে এবছরের প্রথম ৭ মাসে যে ৩২২ জনের মৃত্যু। এই যে সংখ্যার বিষয়গুলো দিন দিন বাড়ছে, এর থেকে আসলে বের হবার জন্য এই সময়ে আপনি কোনো উদ্যোগ দেখছেন কিনা? এটি এই বছরের পরিসংখ্যান। সেভাবে উদ্যোগ নেবার আগে হচ্ছে যে প্রিভেনশনটা, কেন এগুলো কিভাবে বন্ধ করা যায়, সেই জায়গাটাই আমার মনে হয় যে আমাদের জায়গা থেকে আমরা খুব বেশি সচেতন না, খুব বেশি মানবিক না, খুব বেশি আমাদের ভেতরে টলারেন্স, সহ্য করার জায়গাটা কমে যাচ্ছে। আমরা অনেক বেশি অস্থির একটা সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। এই সকল সামাজিক নানান বাস্তবতা মানুষকে ঘিরে ধরেছে, এবং এই ঘিরে ধরাটা পারিবারিক পর্যায়ে যেমন, সামাজিক পর্যায়ে তেমনি রাজনৈতিক পরিবেশেও একটা তো একটার সাথে সম্পর্কিত। খুব স্বাভাবিকভাবেই সবগুলো মিলে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতি যতদিন পর্যন্ত না শান্ত হবে, যতদিন না পর্যন্ত না আমরা বুঝতে পারবো যে না আমরা আসলে কি চাই, আমাদের চাওয়ার জায়গা কোনটা, আর আমরা আসলে কতটুকু পারবো। চাওয়া আপনি আকাশ সমান নিয়ে গেলেন, পারছেন না আপনি পানির নিচে, মাটির নিচেও, তাহলে হচ্ছে কি চাওয়া এবং করার মধ্যে যে তফাৎ তৈরি হচ্ছে না, সেটা থেকেই এক ধরনের অস্থিরতা, অসামঞ্জস্যতা, হ্যাঁ, নানান রকমের মানে কি বলা যায়, ব্যতিক্রমী নেগেটিভ অর্থে তৈরি হচ্ছে। সেগুলো থেকেই আসলে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। ফলে উদ্যোগ নেওয়ার জায়গাটা এত বিস্তর, এত বড় যে এটা আসলে এক কথায়, দুই কথায় বা একটা অনুষ্ঠানে বলা সম্ভব না। এটা অনেক, মানে একটা বাচ্চাকে ছোটবেলা থেকে তৈরি করার বিষয়। হ্যাঁ, মানে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমি যদি প্রথম একদম মূল ধরে টান দিই, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন একটা জায়গা তৈরি করেছে যে শুধু টাকা ইনকাম করাটাই শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য। মানে লেখাপড়া শিখবে, তারপরে সে টাকা ইনকাম করবে। ফলে মানুষ হবার জন্য যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা আমরা কোনোদিন পাচ্ছি না, অন্তত এই সময়কালে পাচ্ছি না। তারপরে আবার শিক্ষা ব্যবস্থা শিক্ষা ইটসেলফ একটা পণ্য হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আপনার টাকা পয়সা থাকলে আপনি একটা ভালো স্কুলে পড়াচ্ছেন, এই ভালো মন্দ স্কুল, আবার ভালো মন্দ কি আছে, সব স্কুল, সব স্কুলিং, সব শিক্ষা ব্যবস্থা একই রকম হওয়ার কথা। শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গটা অবশ্যই আসে, কিন্তু এটাও কি নয় পারিবারিক, আমরা বলছি বিষয়টা এরকম যে পারিবারিক নির্যাতন, এখানে সবার আগে এবং সবচেয়ে বেশি করে আসে নারী নির্যাতন, তারপরে শিশু নির্যাতন আসে, এবং তার সাথে পুরুষ নির্যাতনের ঘটনাও আছে। সবগুলো বিষয় ঘটছে। কিন্তু যদি এইভাবে প্রশ্ন করি যে এটি তো পারিবারিক একটা শিক্ষারও বিষয় আছে, এবং সেটার তো বাংলাদেশে একটা ঐতিহ্য আছে আমাদের সোসাইটিতে, সেটা কি আগের মতো করে আজ কাজ করছে বলে মনে হচ্ছে না? না, কাজ করছে না। কারণ হচ্ছে ওই যেটা বলছিলাম যে আমরা তো একটা অস্থির সময়ে, ফলে শিক্ষা ব্যবস্থায় একটা অস্থিরতা আসছে। শিক্ষা ব্যবস্থায় যখন আপনি আনন্দের সাথে পাঠ না করে একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে আপনার শিশুকে দিয়ে দিচ্ছেন, শিশু টক্সিক হয়ে উঠছে। বিদ্যালয়ের পড়ালেখা, চাপ, পরীক্ষার চাপ, বন্ধু বান্ধবের চাপ, পিয়ার প্রেশারের চাপ, আবার ঘরে বাবা মারা এক ধরনের পিয়ার প্রেশার ফিল করে দুজনেই চাকরিতে যাচ্ছেন, দুজনেই আয় রোজগার করতে হবে, কারণ এখন সমাজে দুজনের আয় রোজগার ছাড়া সম্ভব না। আমরা একটা কিন্তু নিউ লিবারেল ইকোনমির দিকে যাচ্ছি। ফলে নিউ লিবারেল ইকোনমিতে আপনাকে মানুষ হিসেবে, মানবিকতাকে, আপনার সমস্ত মানবিক যে জায়গাগুলো আছে, যে আপনি আপনার শিশুর সাথে হেসে কথা বলবেন, আপনি আপনার শিশুকে সময় দিবেন, আপনি আপনার শিশুর সাথে গল্প করবেন, হ্যাঁ, আপনি বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, এই পরিবেশটাই তো তৈরি হচ্ছে না। কারণ সমাজে এত বেশি কম্পিটিটিভ, এত বেশি অসুস্থ প্রতিযোগিতা, সবাই প্রতিযোগিতায় ধাবিত হচ্ছে, সবাই মানি মেকিং মেশিন হয়ে যাচ্ছে। সেটা তো বটেই। একটু ভেতর থেকে যদি এভাবে বলি, পরিবারের মানুষ তো ভালোবাসার মানুষ, তাহলে সেখানে নির্যাতনের প্রসঙ্গ আসা
আসছে একদম কেন? একদম তাহলে আসার তো কথা ছিল না, না কিন্তু আসছে এবং এটা বাড়ছে। কারণ হচ্ছে ওই যে এই অসুস্থ প্রতিযোগিতাগুলো, আমি যদি একদম ছোট্ট একটা উদাহরণ দিই, ধরেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে আজকাল আমরা হত্যা পর্যন্ত চলে যাচ্ছে, আগেও ছিল কিন্তু এটা মানে মাত্রাতিরিক্ত পরিমাণে বেড়েছে, আমরা জরিপ থেকেই দেখছি। এখানে তো ভালোবাসার সম্পর্ক থাকার কথা, কিন্তু যখন দেখছে যে বিভিন্ন প্রতিযোগিতার কারণে পরিবারে যদি হাজবেন্ড উপার্জন করে একমাত্র, এটা হচ্ছে না, তখন স্ত্রী এবং অন্যান্য বাচ্চা এবং বাবা মা আরো যদি থাকে, তাদের যে ভরণ পোষণের খরচটা জোগাতে হাজবেন্ডটা খুবই একটা এক ধরনের নাভিশ্বাস উঠে যায়। ওই পর্যায়ে আবার যদি চাপে পড়ে, সেটা এক ধরনের মেজাজ খিটখিটে হওয়া, রাগ দেখানো, বিভিন্নভাবে মানে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়, তখন সে পারিবারিক নির্যাতনগুলো করছে। অর্থাৎ আপনি যেটা বলছেন এটা হচ্ছে গ্রাউন্ড, যে কারণে পারিবারিক নির্যাতনের পরিবেশটা তৈরি হচ্ছে। এবং একই সাথে মনস্তাত্ত্বিক ব্যাপার আছে, শুধুমাত্র অর্থনীতিতে একটা বড় বিষয়। আপনি যদি ছোটবেলা থেকে একটা ছেলে শিশুকে বা মেয়ে শিশু যেই নির্যাতন করছে, কারণ আমরা পুরুষ নির্যাতনও হচ্ছে সমাজে, আপনি যদি ছোটবেলা থেকে বাচ্চাকে শেখানো হয় যে মানবিক হওয়ার চেয়ে বড় বিষয় হচ্ছে তুমি নিপীড়ক হয়ে উঠো, বা নিপীড়ক হয়ে উঠো হয়তো বলছে না, কিন্তু তার যে নিপীড়ক হয়ে ওঠার দশা আমি দেখতে পাচ্ছি, তখন যদি আমি শিশুটাকে শিক্ষা না দিই যে এটা তুমি নিপীড়ন করছো, এটা নিপীড়ন করছো। হ্যাঁ, যেমন নিপীড়ন কি, সে যখন একজন বাচ্চা যখন তার বাসার কাজের যিনি হেল্পিং হ্যান্ড তার সাথে জোরে কথা বলে, মায়ের উচিত তাকে থামানো, কারণ তুমি একজন গরিব মানুষ, তিনি কাজ করতে আসছেন, তার সাথে তুমি এই ব্যবহার করতে পারো না। মারা হয়তো ভাবেন যে তাকে আমি টাকা দিয়ে রাখি, আমার মেয়ে বা আমার ছেলে বকুক না, অসুবিধা কি, কিন্তু এতে করে তার যে চারিত্রিক গুণাবলীটা নষ্ট হয়ে যাচ্ছে, সে ভাবছে আমার চেয়ে অধস্তন যে কাউকে আমি নিপীড়ন করতে পারি, বকতে পারি, এটা টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিচ্ছে। পরবর্তীতে বিবাহ পরবর্তী সময়কালেও সে তার পার্টনার, সে হাজবেন্ড হোক আর ওয়াইফ হোক, ভাবে যে সে তো আমার চেয়ে অধস্তন, সে তো আমার চেয়ে তাকে একটু নরম, সে তো মেজাজের দিক থেকে একটু ঠান্ডা, তাকে আমি নির্যাতন করতে পারি। এই যে নিপীড়ক হয়ে ওঠার পারিবারিক কাঠামো, এই কাঠামোটাও একটা বড় রকমের, এখন আমাদের আপনার যে প্রথম প্রশ্নটা, উদ্যোগ নেওয়া দরকার যে এই কাঠামোর মধ্যে যাওয়া যাবে না, অর্থাৎ সেখানে একটা প্রতিরোধ থাকা দরকার অথবা ব্যবস্থা নেওয়া দরকার, কথাবার্তা বলা দরকার। আমি একটু উল্টো দিক থেকে দেখি, যারা নিপীড়নের শিকার হচ্ছেন তারা সাধারণত আমাদের দেশে থাকে যে নিপীড়নের শিকার হচ্ছে, কিন্তু তিনি সেটা মানুষকে বলছেন না, এই চিত্রই বেশি। তবু দেখি 999-এ ফোন করে মানুষের যে অভিযোগ করার বিষয়টা, সেই সংখ্যাটা কিছুটা বেড়েছে। 17,341টি কল এসছে গত 8 মাসে। এই কলের মধ্যে 9,746, মানে মোটামুটি অর্ধেকের বেশি হচ্ছে স্বামীর দ্বারা স্ত্রী নির্যাতিত হচ্ছে। এই ধরনের ঘটনা বেশি ঘটেছে এবং এই ধরনের কল এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে মানুষ স্পিকিং, তারা কথা বলছে এবং এই প্রতিবাদটা জানাচ্ছে, কিন্তু আপনি মনে করেন কি যতগুলো নির্যাতনের ঘটনা ঘটে সবাই 999-এ ফোন করেন এবং তারা ব্যবস্থা নেন এবং পান? মোটেই না। 999-এ ফোন করার একটা বড় ধরনের ইম্প্যাক্ট আছে। সেটা কি, ধরেন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একজন হাজবেন্ডের বিরুদ্ধে বা বাবার বিরুদ্ধে বা শ্বশুরের বিরুদ্ধে বা যেটাই হোক, যখন 999 মানে তো একটা ফর্মাল প্ল্যাটফর্ম, অবশ্যই, তো ফর্মাল প্ল্যাটফর্মে যখন বিচারটা দেয়, আইনগত দেয়, তখন এটার পরবর্তী ভবিষ্যৎ যে ইম্প্যাক্ট নারীটার উপরে পড়বে, নারীর বাচ্চাগুলোর উপরে পড়বে, এই বিবেচনা করে অনেক নারী 999-এ দেয় না। যখন দেয়ালে পিঠ থেকে যায় বা আর কোনো তার অবকাশ নাই, সে হয়তো বাবাকে ফোন দিয়েছে, বাবা বলছে মানিয়ে নে, যেটা কি আর ঘটনায় ঘটেছে, এরকম হলে হয়তো 999-এ ফোন দিচ্ছে। কিন্তু 999 আসার আগ পর্যন্ত তার আর জীবনের হুমকি থাকতে পারে, তার বাচ্চাগুলোর জীবনের হুমকি থাকতে পারে, নানান ধরনের বিবেচনা অনেকেই 999-এ ফোন দেন না। এটা খুবই একটা কম সংখ্যা, এবং 999 সম্পর্কে জানে যারা, তাদের মধ্যে কিছু সংখ্যক, অনেক মানে কোটি কোটি মানুষ, মেয়েরা জানেও না যে 999-এ ফোন দিতে হবে, সেটাও তো একটা বিষয়। পারিবারিকভাবে, সামাজিকভাবে যে বিচার ব্যবস্থা আছে সেটা পর্যন্ত অনেকে পৌঁছান না। সেই ধরনের কেস স্টাডি আমাদের রিপোর্টের মধ্যে অনেক এসেছে। আমি আরেকটি বিষয় বলছি, সেটা হচ্ছে যে আমি একটা ছোট্ট ভুলে যাব, এই জন্য বলি, যেমন মুরাদনগরের যে রেপের কেসটা ঘটেছিল, আপনার নিশ্চয়ই মনে আছে, সারা দেশে তোলপাড় পড়েছিল, ফেসবুকে সোশ্যাল মিডিয়া দিয়ে দিয়েছিল, সেটা কিন্তু একটা সামাজিক বিচারের বহিঃপ্রকাশ ছিল, যে বড় ভাই যে রেপ করেছে বা যাকে দেখানো হয়েছে, সে একটা সামাজিক বিচারে তাকে দণ্ডিত করা হয়েছে, অভিযুক্ত ছিল, এবং সেটাকে ধরে ছোট ভাই এটার প্রতিশোধ নিল। অর্থাৎ দেখেন, সামাজিক এবং পারিবারিক বিচার যাই বলেন, সেখানেই যদি এত বড় ঘটনা ঘটে, যখন সে একদম ফর্মাল এবং লিগ্যাল প্ল্যাটফর্মে যাচ্ছে, তখন নির্যাতন শেষ হচ্ছে না, শেষ হচ্ছে না। এবারের প্রশ্নটা এরকম যে পারিবারিক কারণে আমরা যে সমস্ত কেস স্টাডি গুলো, আজকে একটা রিপোর্টের মধ্যে অনেক ধরনের নির্যাতন এসছে, লাশ
পুকুরে ভাসিয়ে দেয়া, তারপরে কোথাও ডুবিয়ে রাখা, তারপরে নৃশংসভাবে হত্যাকাণ্ড, কিন্তু পরবর্তীতে বলা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন, এই ধরনের কথা বলা হচ্ছে। প্রশ্নটা এরকম যে এত নির্যাতনের কাছাকাছি যখন হত্যাকাণ্ড তো প্রথমেই ঘটে না, একটা ধীরে ধীরে এগোয় সেদিকে, এই নির্যাতনের কথা স্বীকার হচ্ছেন যিনি, সেই স্ত্রী এটি লুকিয়ে ফেলছেন এবং তিনি তাকে জিজ্ঞেস করলে, ইন্টারভিউ করলে তিনি বলছেন যে আমার সন্তানদের মুখের দিকে চেয়ে আমি এইটা আসলে এই অজুহাতটা আর কতদিন চলতে পারে, বা এইরকম একটা সামাজিক যে পরিস্থিতি, এটা তো বাস্তবতা আছে, এখান থেকে বেরোনোর উপায়টা কি হতে পারে? এইটার জন্য বের হওয়ার উপায় মেয়েদেরকে আত্মনির্ভরশীল হতে হবে। হ্যাঁ, আত্মনির্ভরশীল হতে হবে। যেমন আপনি কেয়ার কেস বলি, আর আমি করাইল ইনফর্মাল সেটেলমেন্টে আমার পিএইচডির কাজ ছিল, সেই নারীর কথা বলি, কোনো ডিফারেন্স নাই কিন্তু। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রুমানা, যার চোখ গেলে ফেলা হয়েছিল, আমি বলবো তার সাথে ওই করাইলের নারীর কোনো ডিফারেন্স নাই। করাইলে আমি অনেক জায়গায় পেয়েছি। মিলটা হচ্ছে, যেমন ধরেন যে মেয়েটা 4টা-5টা বাড়িতে গিয়ে কাজ করে, প্রতি কাজে তারা 1 থেকে 1200 টাকা পায়। সেই টাকাটা এনে যখন ঘরে কোথাও লুকিয়ে রাখে, তার হাজবেন্ড যদি একজন জুয়ারি হয়, সে ওই টাকাটা খুঁজে বের করে নিয়ে জুয়া খেলায় মেতে যায়। তার এই বাড়ি ভাড়া কে দিবে? তার বাচ্চাগুলো যে একটু স্কুলে পড়ানো ট্রাই করছে, সেটা কে দিবে? বাড়ির বাজার কোত্থেকে আসবে? কোনো কিছু কিন্তু নাই। আচ্ছা, এই হাজবেন্ডকে যখন সে জুয়ার ওই জায়গায় আসরে গিয়ে কথা বলতে যায় যে তুই আমার টাকাটা নিয়ে আসলা কেন, এরকম কিছু, তখন সে সবার সামনে বউটাকে পেটায় এবং ঘরে এসেও বউটাকে পেটায়। এখন আপনি প্রশ্ন করতে পারেন এই পিটা কেন শেখাচ্ছে? এই পিটা শেখাচ্ছে কারণ সে যদি, আমার উত্তরদাতারা উত্তর দিয়েছে যে আমি যদি আজকে তাকে ছেড়ে দিই বা তার থেকে সরি, আরো 10 পুরুষ এসে আমাকে খেতে চাইবে। এই যে 10 পুরুষ বা 10 পশু থেকে বাঁচার জন্য সে এক পশুর সাথে একটা জায়গায় স্বীকার করে নিচ্ছে, একটা যে আমি একজনের মার খাচ্ছি, তখন 10 জনের মার খাবো। নানান অর্থেই বলেছে সে, এটা সেক্সুয়াল অ্যাবিউজের অর্থেও বলেছে, শারীরিক নির্যাতনের ক্ষেত্রেও বলেছে, সকল ক্ষেত্রেই। ফলে দেখেন যে নারীদের সংকটটা কোথায় আসলে। এই সংকট কিন্তু এলিট ক্লাসের নারী নাই তা কিন্তু না। আপনি যেটা বললেন গিলে ফেলা, এলিট ক্লাসের নারীর কি সমস্যা না, এলিট ক্লাসের নারীর সমস্যাটা হচ্ছে তার যতই এলিট ক্লাস হোক, তিনি যদি নিজে আত্মনির্ভরশীল না হয়, তাহলে দেখা যাচ্ছে পরিবার থেকে তার বাচ্চাগুলোকে পালার কোন রকম দায়িত্ব নিতে পারবে না। কেয়ার কেসে আমরা দেখতে পাচ্ছি যে ভিকারুননিসা নূন স্কুলের মেয়েরা যখন এটা নিয়ে সামাজিক হ্যান্ডেলে লিখছে, তখন আমি দেখতে পাচ্ছি যে তারা বলছেন যে বাবাকে ফোন দেওয়া হয়েছিল, মেয়েটা বলেছিল যে বাবা আমি আর পারছি না 4টা বাচ্চা নিয়ে। তখন বাবা কি উত্তর দিয়েছে? নিরুপায় হয়ে বলেছে, মা তুই ঘর কর, কারণ আমার এই 4টা বাচ্চার কি হবে, দেখা শোনা করা। মানে বাবাটা তো একবারই মেয়েটাকে বা তার ভাই বোনকে পেলেছে, আবার নাতি নাতনিকে পালবে, সেই জায়গা থেকে হয়তো বলেছে। তাহলে দেখেন এই সামাজিক প্রেক্ষাপট কিন্তু বিত্তের কারণে ডিফারেন্স হচ্ছে না, একই রকম থাকছে। আমি একটু বিপরীত করি যদি এই আলোচনাটাকে, বিপরীতের এই অর্থে যে অর্থনৈতিক একটা সক্ষমতা, তাই তো, নারীর, এটির কথা বলছেন, কিন্তু আমরা একটা বিপরীত চিত্র গতকালকেও দেখেছি এবং মাঝে মাঝে দেখি যে সোশ্যাল মিডিয়ায় আসে, এবং সাধারণত এটা আসে না, যে কোনো একটা পরিবারের মধ্যে কোনো নারী তার হাজবেন্ড বা তার সম্পর্কে ছিল এরকম কাউকে তিনি নির্যাতনের মতো, এবং এই নির্যাতনটা অনেকাংশে সামাজিক নির্যাতন হয়, শারীরিকভাবে হয়তো পেরে ওঠেন না, এরকম শিকার হন, এবং পুরুষরা এই নির্যাতন হওয়ার ক্ষেত্রে ওই একই সিমটম, যে তারাও বাইরে এসে সেটা প্রকাশ করেন না, তারা মনে করেন যে তার হয়তো সম্মানহানি হবে। পুরুষরা তো আরো বলেন না, আরো বলেন না, নারীরা যাও বলে, পুরুষরা বলতেই পারে না, কারণ তাদের যে পুরুষত্বের নির্মাণ সমাজে, সেটা আপনি যদি ইদানিং কালে, মানে গতকাল বোধহয় একটা পাংশা হাসপাতালে ছেলেটা কিন্তু হাসছে, মার খাওয়ার পরেও হাসছে, কেন? অনেক লোকজন ছিল, কেন? তিনি বুঝাতে চাচ্ছেন ইটস জাস্ট মানে কনজুগাল ফাইট ইজ ফাইন। এই যে বুঝাপড়াটা, এটা কিন্তু ক্যামেরা এখন অনেকগুলো ধরা দেখে তিনি এইভাবে হাসছেন, এটা ঘরের ভিতরে হলে তিনি হাসতেন, তিনি উল্টিয়ে আরো দিতেন, হয়তো অন্য কিছু, বা অন্যভাবে নির্যাতিত, ছেলেটাও নির্যাতিত হতে পারে, আমি বলছি না, উভয়ই নির্যাতিত হতে পারে। তাহলে কারণ নির্যাতনের তো নানান ধরন আছে, এবং ব্যক্তি মানুষও কিন্তু আমরা অনেক ধরনের আছে। এখন একজন নার্সিসিস্ট পার্সোনালিটির মানুষ, সে নারী হোক পুরুষ হোক, সে নিপীড়ক হবেই, সে নিপীড়ন করবে, নানানভাবে নিপীড়ন করবে, কোনোটা শারীরিকভাবে নয় মানসিকভাবে, নিপীড়ন দুটাই একই রকম। তো সেই জায়গা থেকে পুরুষরাও নির্যাতিত হচ্ছে, এবং পুরুষরা বরং বলতে পারে না, কারণ ওই যে একটা ফেক ইডিওলজি যে আমি তো পুরুষ, আমি কাঁদবো কেন, আমি মার খেলে এটা বলবো কেন, আমি দুঃখ পেলে সেটা জানাবো কেন, এই ফেক জায়গা থেকেও বের হতে হবে। ঠিক একইভাবে যেটা করতে পারে, তাদেরও এগুলো নিয়ে কথা বলতে হবে, কথা না বললে তো
এই নির্যাতন সহ্য করে যেতে হবে। তো কথা বলতে হবে, কথা বলার প্রক্রিয়াটা প্ল্যাটফর্ম তৈরি হতে হবে, মানুষকে শোয়ানোর মতো করে ধারণা দিতে হবে যে না, পুরুষও নির্যাতিত হতে পারে। এবং এটা নারী পুরুষের বিষয় না, এটা আসলে ব্যক্তি মানুষের মাইন্ডসেট। যেটা আমি বলছিলাম যে ব্যক্তি মানুষ আসলে কিভাবে নিজে বড় হয়ে উঠেছে, যে আমি কি একজন নিপীড়ক হব নাকি আমি একজন মানবিক হব। যদি নিপীড়ক হই তাহলে সে নারী না পুরুষ তাতে কিছু আসে যায় না। আপনি ধরেন একজন পুরুষ তার স্ত্রীকে নিপীড়ন করছে, কিন্তু ওই স্ত্রী কিন্তু আবার তার গৃহ পরিচারিকাকেও নিপীড়ন করতে পারে, তার বাচ্চাকেও নিপীড়ন করতে পারে। সো নিপীড়ন তো নিপীড়নই, মানে ধারাবাহিকভাবে হচ্ছে। পারিবারিক নির্যাতন মানে তো শুধু স্বামী স্ত্রী না, পারিবারিক নির্যাতন মানে ওই পরিবারের যতজন মানুষ আছে সবাই। আজকাল যে আমরা বাচ্চাদেরকে পাচ্ছি যে নানান ধরনের এই যে বিভিন্ন রকমের যে কাজগুলোকে আমরা খুব অবাক হচ্ছি, যে হ্যাঁ, যেমন আজকেই দেখলাম কোন স্কুলের যেন শিক্ষককে ছাত্ররা, এক দুজন ছাত্র অবশ্যই রাজনৈতিক পরিচয় দিয়ে মানে মাঠের মধ্যে কান ধরে নিয়ে যাচ্ছে, বাধ্য করছে। বা বিভিন্ন স্কুলেও আমরা দেখেছি যে শিক্ষককে যেভাবে অপমান করা হয়েছে। আমাদের সময়কে আমরা ভাবতে পারতাম শিক্ষককে, মানে শিক্ষককে কি করে, বা বাবা মা, আমরা তো এগুলো দেখছি বাইরের। আপনি দেখেন এই বাচ্চাগুলো তাহলে ঘরে কি করে, ঘরে কি পরিমাণ বাবা মাকে নির্যাতন করে। যারা শিক্ষককে নির্যাতন করতে পারে তারা কি বাবা মাকে করছে না? বাবা মা হয়তো ওই একই ব্যাপার, যে আমি বাবা মা হয়ে এই কথাটা কিভাবে বলি, আর সন্তানের খারাপ জায়গার কথাটা তো অন্যকে বলতে পারি না। ঠিক একইভাবে হাজবেন্ড ভাবে যে আমি যে মার খাচ্ছি এটা কি করে মানুষকে বলি। এই ভাবনাগুলো থেকে বের হতে হবে। নির্যাতন ইজ নির্যাতন, এখানে আর কোনো কথা নেই। নিপীড়ক মানেই নিপীড়ক, সে যেই হোক। বাবা মাও যদি নিপীড়ন করে, বিদেশে কিন্তু 999 ফোন দিয়ে বলতে পারছে, একটা বয়সের পরে তারা ফোন করতে পারছে। তাহলে এই ফোন করাটা, অবশ্যই এই ফোন করা পর্যন্ত যাওয়ার মতো সামাজিক পরিস্থিতি আমাদের তৈরি হয়নি, কিন্তু আমাদের যেটা করতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের বাউন্ডারিটা কতটুকু। প্রত্যেকটা মানুষের পারিবারিক নির্যাতনের, নিপীড়নের শিকার হওয়ার একটা বড় জায়গা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা আসলে নিজেরা বাউন্ডারি সেট করতে যাই না, যে আমি কতটুকু একজনকে দিব। সে আমার হাজবেন্ড হোক, সে আমার ওয়াইফ হোক, সে আমার যেই হোক, সে আসলে আমার উপর কতটা কর্তৃত্ব করতে পারবে। এই পার্সোনালিটির যতক্ষণ পর্যন্ত একজন নারী কিংবা পুরুষের অ্যাজ এ পার্টনার সেট করতে না পারলে, সেখানে, কারণ আপনি যখন অতিরিক্ত মাত্রায় কিছু করে ফেলবেন, আরেকজন বিগলিত হয়ে যাচ্ছে, বিগলিত হয়ে ওই সময়কালে সে সব কথা শুনছে, এক পর্যায়ে তার মোহটা কেটে গিয়ে সে শুনছে না আর কথা, তখনই ওই যিনি এতদিন ম্যানিপুলেট করেছে সে আর সহ্য করতে পারছে না। এইজন্য একটা সীমারেখা থাকা দরকার। অবশ্যই যে কোনো সম্পর্কে একটা সীমা রাখা, এমনকি সন্তানদের সাথেও। আমি সন্তানদেরকে কতটুকু কিভাবে পরিচালনা করব সেটার জন্য একটা সীমা রাখা। তাছাড়া অর্থাৎ আমার মানে টেকটা এরকম আপনার কাছ থেকে আমার মনে হয় যে এই আলোচনা থেকে এভাবে বলা যায় যে মানুষকে প্রথমত বলতে হবে যে কেউ যদি নির্যাতনের শিকার হয়, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটা সীমার মধ্যে থাকা উচিত, একটা মানে নিপীড়ক যেন কেউ হয়ে না ওঠে। প্রশ্নটা একটু সামাজিক পর্যায়ে নিয়ে যেতে চাই এবারে। সেটা হলো যে আমরা দেখছি নির্যাতনের ক্ষেত্রে, নারী নির্যাতনের একটা চিত্র আমরা দেখেছি রাস্তাঘাটে, হেনস্থা যেটাকে বলে, সামাজিকভাবে হেনস্থা। এই ধরনের ঘটনা এবছরের এপ্রিলের দিকে ঘটেছে, এবং সেসব ক্ষেত্রে যখন বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে, মতামত, তারা বলছেন যে শাস্তির ভয় যখন থাকে তখন নির্যাতন কিছুটা কম হয়। সামাজিক ক্ষেত্রে শাস্তির প্র্যাকটিসটা বেশি করতে হবে, কিন্তু এর বিপরীত চিত্রই বেশি কিনা আপনি মনে করেন কিনা আমাদের দেশে এই মুহূর্তে? হ্যাঁ, আমাদের দেশে এই মুহূর্তে তো আসলে আমরা এত বেশি, আমি জানি না এটা বলা ঠিক হবে কিনা, ভ্যালিডেশনটা তো দিয়ে ফেলেছি যে হ্যাঁ, যেমন কেউ মবকে নিয়ে কথা বললে তাকে দরকার হলে হেনস্থা করা হয়েছে, এবং বিভিন্নভাবে ভ্যালিডেশন দেওয়া হয়ে গেছে। এখন আপনি এই ভ্যালিডেশনটা তুলে নেবেন কিভাবে? কোনো উপায় নাই তো আপনাকে পানিশমেন্টে যেতে হবে। এখন পানিশমেন্টটা কতটা হার্ড লাইনে যাবে, পানিশমেন্টটা দিতে পারছি কিনা, কারণ আপনি কিভাবে এই মুহূর্তে আপনি আপনার সন্তানকে বলেছেন যে এটা ভালো কাজ, এটাই করো, এটা দিয়েই আসলে উন্নতি হবে, আবার পর মুহূর্তেই আপনি বলবেন যে এটার জন্য তোমাকে পানিশমেন্টে খেতে হবে, সন্তান কি মেনে নিবে? সন্তান তো মেনে নিবে না। তাহলে বিষয়টা এরকমই হয়েছে। আপনার এই যে আলোচনাটা পুরোটার মধ্যে এক ধরনের পারিবারিক এবং ব্যক্তি সম্পর্ক, খুবই চেনা জানা মানুষদের মধ্যে সম্পর্কের মধ্যে এসছে, কিন্তু কোনোভাবে আপনার মনে হয় কিনা সামাজিকভাবে যে সমস্ত হেনস্থার ঘটনা ঘটছে, ইভেন অপরিচিত নারীর ক্ষেত্রেও ঘটেছে। ঢাকার মোহাম্মদপুরের কাছে এপ্রিলের দিকে, মে মাসের দিকে এই সংবাদটা খুবই ভাইরাল মতো হয়েছিল, এবং সেখানে দেখা গেছিল যে প্রকাশ্যে সিগারেট খাওয়া, প্রকাশ্যে পোশাক পরা, এগুলো নিয়ে একজন মুরব্বী হয়ে এসে কথা বলেছেন, এবং সেখান থেকে একটা মব তৈরি হলো।
এইরকম জায়গায় আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তন দরকার, নাকি আইনটারই পরিবর্তন দরকার, নাকি সরকারের শক্ত অবস্থান দরকার? আমার মনে হয় যে মানে কোথাও ভুল, মানে কোথাও কোনো একটা সমন্বয়হীনতা কাজ করছে। হুম, আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যখন বলা হলো যে ওড়না পরো না কেন, হুম। তাকে কিন্তু আবার গলার মালা দিয়ে নিয়ে আসা হলো। মোস্তফা আসিফ অর্ণব। হুম, এবং হুম, এই ভ্যালিডেশন যখন আপনি দিয়ে ফেলছেন, হুম, এবং আমার ধারণা প্রথম আলোতেও এর ছবি এসছে, হুম, আমি জানি হুম, না হুম, ছবিটা হয়তো নেগেটিভ না পজিটিভ অর্থে আসছে, সেটা সম্পাদক হুম, বলতে পারবে, তাদের টেবিল হুম। বলতে পারবে। কিন্তু আমার কথা হচ্ছে এই খবরটাই আসবে কেন? এটা এসে কয়জন মানুষের অ্যান্টিনা গ্রহণ করবে যেটা নেগেটিভ অর্থে আসছে? বেশিরভাগ মানুষ ধরে নিবে এটা করলে বোধহয় এরকম মানে ফুলের এটার মালা মধ্যে আমিও কি, পাবো, হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। আমিও করি। মানে এটার মধ্যে কি আপনি সামাজিক উস্কানি দেখছেন, নাকি হ্যাঁ, আমি সামাজিক উস্কানি স্বীকৃতি? দেখছি। এবং এবং ওই যে স্বীকৃতি পাওয়া। মবটাকে উস্কে দেওয়া হচ্ছে একই সাথে, আরেকটা দিক থেকে হচ্ছে যে এরকম ঘটনা করা যায়। হ্যাঁ, মানে আপনি হুম, ধরেন, আপনি বললেন যে আমি এখন আ প্রথম আলো অফিসে যাব। হুম, এখন এটাকে কয়জন পজিটিভলি নিবে, কয়জন নেগেটিভলি নিবে এটা কিন্তু আমরা বলতে পারি না। জি। কারণ মানুষের কে কিভাবে অ্যান্টিনাতে ভাবছে, গ্রহণ হ্যাঁ, করবে আমি সেটা তার জানি না। ব্যাপার, হ্যাঁ। তাহলে আমার কথা হচ্ছে যে এই হুম, যে এইভাবে মানে আমরা উপস্থাপনের সময় লক্ষ্য করি কিনা, হুম, সংবাদ উপস্থাপন হুম, স্টুয়ার্ট হল হুম, যেটা বলেছেন, সংবাদ উপস্থাপন কিন্তু একটা খুব জরুরি বিষয়। তো সামাজিকভাবে যেহেতু কথাটা আসছে এজন্য বলছি। এক তো হচ্ছে যারা মালা পরিয়ে বের করলেন তাদের কথা তাদের, হ্যাঁ, বাদেই দিলাম। হ্যাঁ। এরপরে রাষ্ট্র সেটাকে আবার কতটুকু ভ্যালিডেশন দিল হুম, সেটাও বাদ রাখলাম। গণমাধ্যম হুম। যার কাছ থেকে মানুষ শিখবে, তারাও আবার কি কতটুকু দায়িত্ব পালন করছে সেটা নিয়েও প্রশ্ন থাকে। এই সকল প্রশ্নগুলো সামনে নিয়ে আসতে হবে এগুলো বন্ধ করতে হলে। কারণ আপনি ইয়ের কথা বললেন, মোহাম্মদপুরের ঘটনা বললেন। এরপরে তো আরো নৃশংস হ্যাঁ, অনেক ঘটনা ঘটেছে ঘটেছে। এবং অনেকগুলো মোহাম্মদপুরের আসেও না। ঘটনা হুম, বা এই হুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওড়না পড়ো না কেন, এটার চেয়ে আরো বড় ঘটনা আমি পরশুদিনই দেখলাম যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে একটা মেয়েকে পুরোপুরি ভাবে আনড্রেসড করে দিল। হ্যাঁ, হ্যাঁ। মেয়েটা এক পর্যায়ে গিয়ে একটা টেম্পো বা একটা অ্যা কিছুতে অ্যা এ উঠে যাচ্ছিল গিয়ে এবং উঠে বয়স্ক যায়। ভদ্রমহিলা বলেই অনুমান করা যায়, এবং হ্যাঁ, এই ঘটনাটা বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল ভাইরাল মিডিয়াতে, হয়েছে। আমরা তো দেখেছি। এগুলো নিয়ে কি কোনো কাজ হয়েছে? আমরা তো এখন দেখছি না কোনো কাজ এখন হয়েছে। এইটা তো অবশ্যই নেগেটিভ বলছি আমরা, কিন্তু ঘটনাগুলো ঘটছে এবং মাত্রা বাড়ছে। হ্যাঁ, আমার প্রশ্ন মাত্রা হলো বাড়ছে। যে গত এই সরকার আসার পরে, আগের তো রাজনৈতিক সরকার থাকে, তারা মাস্তার বসে বা অনেক ধরনের সমালোচনা রয়েছে। কিন্তু এই সরকারটা তো অন্তর্বর্তী সরকার। এই সরকার আসার পরে আমরা দেখলাম যে নারী সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশন হুম, হুম। একটা গঠন করা হলো। কিন্তু একটি রাজনৈতিক মহল থেকে বলা হলো যে নারী বিষয়ক এই কমিটির বিষয়েই প্রশ্ন তোলা হলো। এবং তারপরে আপনার কি মনে হয় যে খুব বেশি অ্যাক্টিভ দেখছেন তাদেরকে, নাকি তারা অনেকটা গুটিয়ে আছেন? এখন যে সময়টা চলছে বা যাদের যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে যে একটা একটা শ্রেণী বা একটা হুম, গ্রুপ আসলে হুম, ট্যাগিং এর রাজনীতি করছে। হুম, আমার মতের পছন্দ না হলেই তাকে ট্যাগ করে দিতে হবে। এবং হুম, তার তার ট্যাগিং হুম, এরটা হুম, কেবল কিন্তু ফ্যাসিস্ট বা কি হুম, হুম, স্বৈরাচারের হুম, দোসর থাকে না। এটার চারিত্রিক দিকটাকে কিন্তু নিয়ে আসা হয়। অবশ্যই। হ্যাঁ? তার যে হুম, একই সাথে হুম, বলছে ২ বিবাহ, হুম, ৪ বিবাহ করা হুম, যাবে। কিন্তু হুম, হুম, আরেকজন ২ বিবাহ করলে তার হুম, বিষয়টাও নিয়ে আসা হচ্ছে যে এটা বোধহয় চরিত্র হননের হুম, বিষয় হুম, হচ্ছে। হুম, হুম। তো এই যে সারাক্ষণ হিপোক্রেটিক একটা অবস্থা। কার্যক্রম চলছে, অবস্থা, সেটা খুব জটিল একটা আমি পরিস্থিতি বিষয়টা তৈরি একটু করছে। স্পষ্ট করি, সেটা হচ্ছে হেফাজতে ইসলাম এপ্রিলে একটা সমাবেশ করে, সেখানে ৪ দফা দেয় তারা। ১ম দফাতেই তারা উল্লেখ করে নারী বিষয়ক সংস্কার কমিশন এবং এর যে প্রতিবেদন দেয়া হচ্ছে সেটা বাতিল করতে হবে। এটা এখন এপ্রিল মাসে। এটা তাদের স্ট্যান্ড। হুম, তারা নিতেই পারে। তাদের তাদের যে ধর্মীয় চিন্তাভাবনা, তাদের হুম, যে রাজনৈতিক তারা ইসলামের হুম। শাসন চায় সেই জায়গা থেকে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের সেইটার পাল্টা কতটুকু স্ট্যান্ড নিতে পারে সেটা হচ্ছে এখন আমাদের দেখার বিষয়। আপনি কি দেখছেন যেকোনো তারপরে কোন একটা দল তৈরি হয়েছে দাঁড়াতেই কিনা? পারে তার মতো করে সে দাঁড়িয়েছে। এখন এখন পর্যন্ত তো তা দেখা যাচ্ছে না। এখন আচ্ছা, আমি ২ টো বক্তব্য যদি আপনাকে পাশাপাশি উল্লেখ করি, আমার মনে হয় আপনার মন্তব্য করতে সহজ হবে। হু, একটি হু। হচ্ছে এই যে নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ফৌজিয়া করিম ফিরোজ। তিনি বলেছেন যে আমরা কিন্তু, মানে পুরো কমিটি, ধর্মীয় বিষয়ে টাচ করিনি, বাধা দেওয়ার কথাও বলিনি। আমরা শুধু বলেছি একটি সিভিল ল থাকা উচিত যা আইনের মাধ্যমে প্রতিটি নারী তাদের সম অধিকার অর্জন করবে। এটা হচ্ছে তাদের বক্তব্য। উল্টো দিকে মামুনুল হক, যিনি হেফাজতে ইসলামের নেতা, তিনি বলেছেন আমরা তো আতঙ্কিত। যেসব পদক্ষেপ তারা নিচ্ছেন, অর্থাৎ এই কমিশন নিচ্ছে, তাতে আমাদের নারীরা এবং আমাদের সমাজ ঈমান নিয়ে বসবাস করতে পারবো কিনা সেটা নিয়ে আমরা আতঙ্কিত। এই এখন যে পরস্পর বিরোধী অবস্থান, নারীর বাইরে আসা এবং ধর্ম পালন করা বিষয়ে, এটি আসলে প্রভাব ফেলবে কিনা বা ফেলছে কিনা? এখন দেখেন ঈমান নিয়ে আসা, ঈমান এত দুর্বল হলেও তো সমস্যা।
ইমান তো শুধুমাত্র আল্লাহর সাথে, আর কারো কাছে না। সেটাই। ইমান যদি যিনি কাজ করবেন, বাইরে আসবেন, তার ইমান অনেক বেশি শক্তিশালী হতে পারে যিনি ঘরে থাকছেন। কারণ এগুলো কোনো কিছু, আপনি ধরেন একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না জি, নিয়মিতভাবে হতেই হয়তোবা, পারে, হ্যাঁ। তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন না, তিনি কোনোদিন ঘুষ খান না, তিনি কোনোদিন হোটেল রুমে গিয়ে আটকা পড়েন না অন্য নারীর সাথে, হ্যাঁ। আর যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কিন্তু তার না এই সকল জায়গাগুলো আছে, তাহলে আল্লাহর কাছে কে প্রিয় বান্দা হবেন? হু অ্যাম আই টু জাজ ইট? এই মুহূর্তে তো সেটা আমরা বলতে পারি না। এটা তো একমাত্র কিয়ামতের বিচারের সময় বলা যাবে। অতএব এই ধর্মকে নিয়ে রাজনীতি করার যে মন মানসিকতা, সেটা একটা কঠিন বিষয়। সেটা আসলে হয়তো আরো ধর্মীয় জ্ঞানী, আমি অন্য জ্ঞান বলছি না, ধর্মীয় জ্ঞানী যত বেশি আমাদেরকে আলোকিত করবে, তত আমরা এটা থেকে শুধরে একটা একেবারেই শুদ্ধ রাজনীতি। ধর্মটা আসলে বাধা না, মানে আইনগত জায়গার আসলে এটিতে আসলে সবাই এফেক্টেড হতে পারে, যে কোনো পরিবারের মধ্যে এই ধরনের নির্যাতন আসতে পারে। তা এখন আইনগত দিক, ধর্মীয় দিক, তারপরে সামাজিক এবং পারিবারিক জায়গা থেকে আমরা আলোচনাটা শুরু করেছিলাম। আপনার কাছ থেকে আমার শেষ পর্যায়ে আলোচনাটা শেষ করব এইরকম একটা কনক্লুশন দিয়ে, যে কি কি পদক্ষেপ এই জায়গা থেকে নেওয়া, পরিবারের জায়গা থেকে কি ধরনের পদক্ষেপ আপনি প্রত্যাশা করেন, আরেকটি হচ্ছে সামাজিক ভাবে যেখানে ধর্ম ইনক্লুডেড, আরেকটি হচ্ছে রাষ্ট্র আইনগতভাবে কি কি বিষয়ে আরো একটা বাউন্ডারির মধ্যে আনা যেতে পারে, যাতে করে ওই যে সামাজিকভাবে মবের কথা আপনি বললেন, এটা করার সাহস না পায়। প্রথমত পরিবার দিয়ে শুরু করি, যেহেতু আমরা সবাই প্রত্যেকে একটা পরিবারের সদস্য। পরিবারের মধ্যে এমন কিছু চর্চা তৈরি করা যেখান থেকে একটা মানুষ, একটা বাচ্চা, একটা শিশু, ছেলে শিশু হোক মেয়ে শিশু হোক, সে মানবিকভাবে, মানে একটা মন মানসিকতা নিয়ে বড় হয়ে উঠবে, সে অনেস্ট হবে, সে ইথিক্যালি স্ট্রং হবে, তার পার্সোনালিটি থাকবে, সে নারী হোক পুরুষ হোক, ইট ডাজন্ট ম্যাটার। এই জায়গাগুলো যদি স্ট্রং হয়, আপনাকে কেউ প্রভাবিত করতেও কষ্ট হবে, আপনি কাউকে প্রভাবিত করতেও যাবেন না নির্মম ভাবে, বা কি বলা যায়, ধর্মের নামে, বাধ্য করে আর কি, হ্যাঁ, ক্ষমতার নামে, রাজনৈতিক ভাবে, জেন্ডারের দিক থেকে, হোয়াট এভার, যেকোনো ইগো থেকেও হয়, হ্যাঁ, ইগো থেকে, মানসিক ভাবে, যে কোনো ভাবেই আপনি আর তখন করবেন না, কারণ আপনি জানেন যে এটা করাটা ঠিক হচ্ছে না। ছোটবেলা থেকে আমি শিখে আসছি যে এটা করা উচিত না। দ্বিতীয়ত যদি বলি, এগুলো হচ্ছে পরিবার, এবং পরিবারেরও আরো কিছু ভূমিকা আছে। যেমন এই কেয়ার কেসটাতে বলছি, একটা ভিকারনেসা থেকে পড়া মেয়ে, সে 25 বছর বয়সে 4টা বাচ্চার মা হয়েছেন, এবং তাকে দ্রুত বিয়ে দিয়ে দেওয়া, 4টা বাচ্চাকে, মানে 25 বছরের একটা মানুষ নিজেই কতটুকু স্বাবলম্বী হয়েছে, সে জায়গায় 4টা বাচ্চা পরপর নেওয়া, এই পরিস্থিতিগুলোর জন্য আসলে পারিবারিক আলোচনা দরকার। শুধু চাপিয়ে দেওয়া, মেয়েটা পারছে কি পারছে না সেটা ভাবনায় আসছে না, পরিবারে সন্তান দরকার, এই জন্য এটাও এক ধরনের বাধ্য করা। এই জায়গাগুলো নিয়ে ভাবা উচিত। অর্থাৎ পরিবার আসলে সুন্দর হয়, পরিবার আসলে নির্যাতন মুক্ত হবে যখন পারস্পরিক আলোচনার মাধ্যমে পরিবারটা চালানো হবে। আর এটা সম্ভব যখন নারী হোক পুরুষ হোক পার্টনারের সাথে একটা বাউন্ডারি সেট করতে পারবে, হোয়াট ইউ ক্যান ডু, হোয়াট ইউ ক্যান্ট। এই জায়গাটা যতদিন না হবে আমাদের ভেতরে, ততদিন পর্যন্ত এই সমস্যাগুলো থেকে যাবে। সামাজিকভাবে সমাজ কিন্তু আমাদেরকে অনেক কিছু উস্কে দেয়, সমাজের এই জায়গাগুলো আমাদেরকে ভাঙতে হবে। যেমন আমি একদম ছোট্ট করেই বলি যে কেয়ার ফেসবুক হ্যান্ডেল যদি আপনি দেখেন, আপনার মনে হবে মহা সুখী একটা ফ্যামিলি। ধরেন তার ক্লাসের বান্ধবীরাই অনেকে হাপিত্তেশ করছে, আমার তো এরকম একটা পরিবার নাই, আমার হাজবেন্ড তো আমাকে এত বিদেশ ঘুরায় না, আমার তো 4টা বাচ্চা নাই, কালকে আগের দিনও কিন্তু ভেবেছে, কিন্তু পরদিন একটা ডিফারেন্ট জিনিস দেখতে পেল, যে সে খুন হলো। তাহলে দেখেন, এবং নির্যাতনের মধ্যে, হ্যাঁ, এবং সামাজিক, কেন বললাম এই সামাজিক, যেহেতু বলেছেন সামাজিক, এই প্রেশারগুলো ফেসবুক দেখে বা বিভিন্ন জায়গায় হাসি মুখের ছবি দেখলেই ধরে নেওয়ার কোনো কারণ নাই যে তিনি এটা, তিনি সেটা, আমি কেন না। এই যে পার্সোনাল আনহ্যাপিনেস নিজে নিজে তৈরি করা অন্যকে দেখে, সেটা থেকেও বের হতে হবে। হু কেয়ারস, আমার যতটুকু আমি তাতেই সন্তুষ্ট থাকবো, এবং লোভ সংবরণ করা যতটুকুতে সম্ভব, এই জায়গাগুলো যতটা সমাজের থেকে দূরে থাকা কাজ যায়। আজকে আপনি বিপদে পড়লে সমাজ কিন্তু আপনাকে একবেলা খাওয়াবে না, তাহলে সেই সমাজকে নিয়ে আপনি চিন্তা করে সব চুল ফেলে দিচ্ছেন কেন? দরকার নাই তো। তো এই জায়গাগুলো সমাজ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায়। কিন্তু আবার এটাও মনে রাখতে হবে, সম্পর্কের ক্ষেত্রে সমাজের চেয়ে আমার নিজের জায়গাটাকেই আমার স্পষ্ট করতে হবে।
এবং সমাজের আত্মীয় স্বজনরা একটা বড় ভূমিকা রাখে, যেহেতু সমাজের ভূমিকা আসছে। তোমার মেয়ে এখনো বিয়ে দাও নাই, শুরু হয়ে যাবে কিন্তু, তাহলে বাবা মাটা তো একটা প্রেশার ফিল করে। কিন্তু কয়জন বাবা মার পক্ষে সম্ভব বলা যে আমি আমার মেয়েকে চাকরিতে জয়েন না করা পর্যন্ত, কিংবা মাস্টার্স না পড়া পর্যন্ত, অনার্স পাস না করা পর্যন্ত আমি বিয়ে দিব না, এটা বলা। এই যে সারাক্ষণ আন্টি গ্রুপ আঙ্কেল গ্রুপ বলতে থাকে যে মেয়েকে বিয়ে দাও, মেয়েকে বিয়ে দাও, ভালো পাত্র পাইছি, প্রবাসী একটা ছেলে পাইছি, হ্যাঁ, এই যে সারাক্ষণ বলে ফেলা, এই চাপগুলো থেকে বের হইতে হবে যে আমার মেয়ে, আমার ছেলে, আমি ডিসিশন নিব বা ওরা ডিসিশন নেবে। এবং রাষ্ট্রের যেই জায়গাটায় আগেও ছিল, এখনো আছে, একটা নির্মম গুন্ডা বাহিনী তৈরি করা, একটা নির্মম ধরে নেয় যে এই গুন্ডা বাহিনী আমাকে ক্ষমতায় রাখবে। এটা আগেও ছিল, গত সময়েও ছিল, বা আমাদের এই পুরো স্বাধীনতা পরবর্তী সময়কালে ছিল। এখন আমরা ভেবেছিলাম বদলাবে, কিন্তু কোনো বদল দেখতে পাচ্ছি না। এখন বরং গুন্ডা বাহিনীগুলো ডিফারেন্ট আইডেন্টিটি নিয়ে ডিফারেন্ট গ্রুপে ডিফারেন্ট ভাবে আসছে, কেউ কারোর সাথে, হ্যাঁ, অনেক গ্রুপ হয়ে গেছে। তো এই অনেক গ্রুপকে যেভাবেই হোক টেনে ধরতে হবে, না হলে কিন্তু আমাদের জন্য অনেক ক্ষতি, থামাতে হবে। কারণ আমাদের যেভাবে নারীর শ্লীলতাহানি হচ্ছে, নারীর প্রতি নির্যাতন হচ্ছে, কোনোভাবে পুরুষেরও কম হচ্ছে না। আপনি দেখেন, একজন রাজনীতি করতেই পারে, তার অধিকার আছে, যে রাজনীতি করুক, তাকে মেরে ফেলতে হবে, তাকে খুন করে ফেলতে হবে, তার হাতগুলো কেটে বস্তায় পানির ভিতরে পাথরের সাথে রেখে দিতে হবে, সে যেই দলেই করুক, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাতে ইসলামী করুক, শিবির করুক, যে দলেই করুক, তাহার প্রত্যেকের একটা রাইট আছে, পলিটিক্যাল রাইটস আছে। আমি তার সাথে তর্ক বিতর্ক করতে পারি, আমি তাকে না করতে পারি, কিন্তু আমি তাকে মেরে ফেলতে পারি না, সহিংসতা করতে পারি না, নির্যাতন করতে পারি না। এবং এর জন্য রাষ্ট্রের আইন আছে, ওই আইন শক্তিশালী হতে হবে, ল এনফোর্সমেন্ট আরো শক্তিশালী হয়ে উঠতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আজকে আলোচনার বিষয়টা পারিবারিক নির্যাতন রোধের বিষয়ে পরিবারের মধ্য থেকে আমরা আলোচনা শুরু করলেও এটি সামাজিক নানা পরিসরে এবং রাষ্ট্রীয় অনেক দায়িত্বের প্রসঙ্গ এসেছে আমাদের আজকের আলোচনায়। আমাদের সঙ্গে ছিলেন ডক্টর রাশেদা রৌনক খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক। তার কাছ থেকে আমরা এই বিষয়গুলো নিয়ে তার মতামত জানছিলাম। এরকম আরো সব বিষয়, এমনকি রাজনৈতিক নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করি প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মে। আজকে যারা সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ।